এসইও টিউটোরিয়ালের এই পর্বে গুগল সার্চ কনসোল সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানবো আমরা। এই ছিল আমাদের গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডটা আসলে পুরোপুরি ফাঁকা, কারণ আমাদের একদম নতুন ওয়েবসাইট, সো দ্যাটস ওয়াই এখানে কিছুই নেই। তো আমি আপনাকে আরেকটি ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আমি সার্চ কনসোলের যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। তো এখানে আমরা আমাদের একটি ক্লায়েন্টের ওয়েবসাইট ওপেন করেছি। তো এটা নিয়ে আমরা কাজ করছি এবং দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এবং এইখানে আমরা এই ড্যাশবোর্ডটিতে এখানে দেখাচ্ছে যে বর্তমানে ক্রলের কোনো এরর আছে কিনা। ক্রল স্ট্যাটাস মানে হচ্ছে আমাদের যে ক্রলিংগুলো হয় প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটগুলোকে ইন্ডেক্স করে, গুগলের বট আসে, ক্রল করে, এই ক্রলে কোনো এরর আছে কিনা দেখাচ্ছে, কোনো এরর নেই। এবং এখানে একটি সার্চ অ্যানালিটিক্স সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেখাচ্ছে যে গত এক মাসে আমাদের এখানে কতগুলো ক্লিক পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা সার্চ ইঞ্জিন থেকে 106টা ট্রাফিক এখানে পেয়েছি। তো এরপরে আমরা এখানে মেসেজেসে ক্লিক করলে আমরা দেখব আমাদের ওয়েবসাইটের বিভিন্ন মেসেজ, যদি কোনো মেসেজ থাকে, ইম্পর্টেন্ট কোনো মেসেজ থাকে, সেটি আমাদেরকে প্রোভাইড করবে। এরপরে এখানে রয়েছে সার্চ অ্যাপিয়ারেন্সের নিচে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে প্রথমটা হচ্ছে স্ট্রাকচারড ডাটা। আমাদের এই ওয়েব পেজে কোনো স্ট্রাকচার ডাটা আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি স্ট্রাকচার ডাটা ব্যবহার করা হয়েছে। তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আসলে স্ট্রাকচার ডাটা জিনিসটা কি। স্ট্রাকচার ডাটা জিনিসটা হচ্ছে, আমরা ধরুন এখানে যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, মোবাইল, এখানে স্যামসাং S9 মোবাইল রিভিউ, এই যে দেখুন বাম পাশে এই জাতীয় রিভিউ জাতীয় রেজাল্টগুলোর বাম পাশে এখানে স্টার সাইন দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে রেটিং 4 রিভিউ বাই গ্যারেথ বিয়াভিস। এরপরে এই যে স্টার সাইন দেখাচ্ছে, এই স্টার সাইনগুলো এগুলো কিভাবে আসলো? এই স্টার সাইনগুলো দিতে হয় স্ট্রাকচার ডাটা ব্যবহার করার মাধ্যমে। এটাকে বলা হয় স্ট্রাকচার ডাটা বা schema.org নামে একটি সার্ভিস রয়েছে, তারা এটি প্রোভাইড করে। যেমন আমি যদি এখানে গুগলে স্কেমা লিখে সার্চ করি, CH হবে, বানান ভুল হয়েছে, schema.org, ওরা এই ধরনের স্ট্রাকচার ডাটা প্রোভাইড করে। তবে আপনারা যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন তারা বিভিন্ন ধরনের প্লাগইন পাবেন এগুলো স্ট্রাকচার ওয়াইজ ডাটা প্রোভাইড করার জন্য। স্ট্রাকচারে এই ডাটাগুলো দিলে অনেক সময় আমাদের রেটিং, রিভিউ এগুলা দিতে সুবিধা হয় এবং গুগলের রেজাল্টে এইভাবে শো করে এবং গুগল ভালো করে বুঝতে পারে আমাদের কন্টেন্ট সম্পর্কে। তবে এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই যে কীভাবে ডাটা দিবেন, কী করবেন। আমরা ওয়ার্ডপ্রেসে যে প্রিমিয়াম থিমগুলো ব্যবহার করব আমাদের ওয়েবসাইটের জন্য, প্রিমিয়াম থিমে এমনিতেই এই ধরনের স্ট্রাকচার ডাটা দেওয়া থাকে। সো আপনার যেখানে যেটা প্রয়োজন, এই জন্য সবসময় আপনারা যখন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন অবশ্যই প্রিমিয়াম এবং পেইড থিম ব্যবহার করবেন। কারণ পেইড থিম ছাড়া যে ফ্রি থিমগুলো হয় সেগুলোর অপটিমাইজেশন খুব একটা ভালো হবে না। এবং পেইড থিম ব্যবহার করবেন, ভালো সোর্সের থিম ব্যবহার করবেন, এতে করে আপনারা এই যে বিষয়গুলো, যে স্ট্রাকচার ডাটার যে বিষয়গুলো, এগুলো এমনিতেই থিমের মধ্যে অপটিমাইজ করা থাকবে। সো এগুলো নিয়ে টেনশন করার কিছুই নেই। এরপরে রিচ কার্ড রয়েছে, এখানে রয়েছে ডাটা হাইলাইটার, HTML ইমপ্রুভমেন্ট, এক্সিলারেটেড মোবাইল পেজেস। তো এগুলো সাধারণত আমাদের ইন জেনারেলি কাজে লাগে না, কারণ এগুলো অনেক HTML সংক্রান্ত ডিজাইন রিলেটেড অনেক কিছু আছে। এখানে রিচ কার্ড, তারপরে ডাটা হাইলাইট, তারপর এখানে HTML ইমপ্রুভমেন্টের সাজেশন দেখাবে আপনার, HTML ইমপ্রুভমেন্ট রিলেটেড কিছু একটা। আর এইখানে আরেকটি অপশন আছে, ইম্পর্ট্যান্ট অপশন, অ্যাক্সিলারেটেড মোবাইল পেজেস, AMP। গুগল রিসেন্টলি এটা নিয়ে এসেছে। এটার কাজ হচ্ছে আমাদের যেগুলো রেসপন্সিভ ওয়েব ডিজাইন, মানে মোবাইল ভার্সনে আমাদের ওয়েব পেজে লোড বাড়ানোর জন্য। তবে এই AMP ব্যবহার করার থেকে আমার মনে হয় না করাই বেটার, কারণ আপনার ওয়েবসাইটের পেজ লোড ইমপ্রুভ করার জন্য আপনার যিনি ওয়েব ডিজাইনার আছে তাদের থেকে আপনি হেল্প নেবেন, এমনিতেই অপটিমাইজ করবেন। এই AMP ব্যবহার করে যদি আপনার পেজ লোডকে যদি আপনি ইমপ্রুভ করাতে চান, মানে পেজ লোডিং টাইম কমিয়ে আনতে চান, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার পেজটাকে এমন সহজ সরল বানিয়ে ফেলে, মানে পেজে তেমন কোনো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে দেয় না। অনেক জায়গায় পেজের অনেক এরিয়াগুলোতে প্রবলেম হতে পারে, উইজেট এরিয়াতে প্রবলেম হতে পারে। সো দ্যাটস আমরা এই AMP নিয়ে মাথা ঘামাচ্ছি না এই মুহূর্তে। সো এখন নতুন আবার অনেকে বলতে পারেন ভাই এই বিষয়গুলো আমরা কেন স্কিপ করে গেলাম। কারণ ভাই এই বিষয়গুলো আসলে এসইওতে ওইরকমভাবে প্রয়োজন হয় না। এগুলা আপনি যখন ওয়েব ডিজাইন সম্পর্কে জানবেন এবং অ্যাডভান্স লেভেল ইউজেসের সময় এই বিষয়গুলো লাগতে পারে। তবে ইন জেনারেলি এখনও পর্যন্ত আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, আমাদের খুব একটা এগুলো প্রয়োজন হয় নাই। সো এগুলো সম্পর্কে যদি আরও জানতে চান, যদি খুবই অ্যাডভান্স ওইরকমভাবে শিখতে চান, তাহলে গুগলে সার্চ করতে পারেন। তবে 99% টাইম আপনার এগুলো কাজে লাগবে না এবং এগুলোর খুব একটা ভূমিকাও নেই, কারণ ম্যাক্সিমাম টাইম এই কাজগুলো ওয়ার্ডপ্রেস থিমের সাথে আলটিমেটলি প্রোভাইড করা থাকবে। এরপরে যেটা আছে সার্চ ট্রাফিক, এইটা হচ্ছে আমাদের এই সার্চ কনসোলের অনেক ইম্পর্ট্যান্ট একটি পার্ট। সেটা হচ্ছে প্রথমেই সার্চ অ্যানালিটিকের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইট কি কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিং করতেছে সেইটা আমরা এখান থেকে দেখতে পারবো।
খুবই চমৎকার। যেমন দেখুন আমাদের ওয়েবসাইট বর্তমানে আমরা গত 1 মাসে আমরা 106টা ক্লিক পেয়েছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মাস বলতে জাস্ট গত 28 দিনে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডগুলোর অ্যাগেনস্টে আমাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্কিং হয়েছে। তো আপনি আপনার নিজের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট কোন কিওয়ার্ডগুলোর অ্যাগেনস্টে র্যাঙ্কিং হয়েছে এবং প্রতিদিন কী পরিমাণ রেজাল্ট আসছে এখান থেকে কান্ট্রি দিয়ে ফিল্টার করতে পারবেন, পজিশন দিয়ে ফিল্টার করতে পারবেন। যেমন আমি যদি এখানে পজিশনে ক্লিক করি আমি দেখব কোন কিওয়ার্ডে আমার পজিশন কত নাম্বার আছে। মানে এখানে দেখা যাচ্ছে পজিশন 10, 6 মানে অ্যাভারেজ পজিশনের উপর যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো 1 নাম্বার পজিশনে আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে এখানে র্যাঙ্ক করছি। নিচের দিকে যাই, তারপরে 2 নাম্বার পজিশনে, 3 নাম্বার পজিশনে, এইভাবে আমরা র্যাঙ্ক করছি। তো এখান থেকে আপনি আপনার সার্চ অ্যানালিটিকটা দেখতে পারবেন যে সার্চে আপনার অ্যাভারেজ পজিশন কত। এখানে দেখুন যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা সার্চ রেজাল্টে আছি মানে যে সার্চে শো করছি সেগুলোর অ্যাভারেজ পজিশন হচ্ছে 12.7। ওকে, এরপর আমরা যে কাজটা এখানে দেখুন লিঙ্কস টু ইউর সাইট, এইটার মাধ্যমে আমরা চেক করতে পারবো কোন কোন সাইট আমাদেরকে লিঙ্ক দিয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সাইটের জন্য যে সাইটটা নিয়ে আমরা কাজ করছি 136টা লিঙ্ক আছে। তার মধ্যে wordpress.com সাইটে লিঙ্ক বেশি দেওয়া হয়েছে, 44টা লিঙ্ক দেওয়া হয়েছে, blogspot.com দিয়েছে 25টা, মানে ওয়েব 2.0 লিঙ্কগুলো বেশি আছে এবং এছাড়াও আরও কিছু অন্যান্য আনুষঙ্গিক সাইট রয়েছে, এগুলো আমরা দেখছি না কারণ এটা এই সাইটের জন্য বিপজ্জনক এই তথ্যগুলো বাইরে চলে যাওয়া। হোয়াটএভার, এরপরে যে কাজ রয়েছে এখানে ইন্টারনাল লিঙ্কস, একটি ওয়েব পেজের ভিতরে ইন্টারনালি একটার সাথে আরেকটা কীভাবে লিঙ্ক আপ করানো আছে দেখুন। যেমন দেখুন এই যে এই পেজটা লিঙ্ক আপ করানো হচ্ছে 44টা এবং অন্যান্য বিভিন্ন পেজের সাথে বিভিন্ন পেজগুলো ইন্টারনালি লিঙ্ক আপ করানো আছে। তো দেখুন আমরা কিন্তু মূলত এই সাইটের জন্য খুব যে বেশি একটা লিঙ্ক বিল্ড করেছি স্টিল নাও এমন কিন্তু না, ম্যাক্সিমামই ওয়েব 2.0 লিঙ্ক এবং নর্মাল জাস্ট লিঙ্ক বিল্ডিং। কিন্তু এই সাইটটা তথাপি আমাদের যে কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো যেগুলো আমাদের টার্গেট ছিল সেগুলোতে র্যাঙ্কিং করতেছে এবং সেখান থেকে ক্লায়েন্ট অর্ডার পাচ্ছে। যদিও আমরা দেখেছি মাত্র 100 সামথিং ট্রাফিক আসতেছে, কিন্তু এই ট্রাফিকগুলো এটা টোটালি একটা বিজনেস সাইট, সো দ্যাটস এটা ক্যাটারিং বিজনেসের জন্য। তো তিনি যে এরিয়াতে আছেন ওই এরিয়ার ক্যাটারিং বিজনেসের জন্য, সো দ্যাটস ওয়াই উনি ওখান থেকে অর্ডার পাচ্ছেন। সো এটা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করা হবে কারণ এসইও আস্তে আস্তেই কাজ করা হয়। সো হোয়াটএভার, তথাপি দেখুন এই সাইটটা মূলত মেইনলি র্যাঙ্ক করেছে ইন্টারনালি লিঙ্কিংয়ের জন্য এবং আমি আপনাকে বলেছিলাম যে ইন্টারনালি লিঙ্কিং অনেক ইম্পর্ট্যান্ট। আপনার কন্টেন্টগুলোর মধ্যে যদি সুন্দর লিঙ্ক বিন্যাস থাকে আপনার ওয়েবসাইটের ভ্যালু এমনিতেই বাড়ে। এরপর এখানে আছে ম্যানুয়াল অ্যাকশন, এই ট্যাবটা আপনাকে অনেক সময় মানে আপনার ওয়েব স্প্যাম ডিটেকশনের জন্য বা ওয়েব স্প্যামে কাজ করার জন্য ম্যানুয়াল অ্যাকশন অনেক সময় নেওয়ার প্রয়োজন পড়তে পারে। এগুলো অনেক সময় কাজে, অনেক সময় না মানে ম্যাক্সিমাম টাইম এগুলোর কাজ লাগবে না, খুব একটা প্রয়োজন হলে আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে বা এই ধরনের কোনো কাজের প্রয়োজন হলে জেনারেলি নোটিফিকেশন প্রোভাইড করা হয়। এই যে মেসেজ অপশনটি রয়েছে এখানেই নোটিফিকেশন পাবেন এবং এখানেই বলা থাকে যে কীভাবে ফিক্স করতে হয়। তো যাই হোক, এরপরে রয়েছে ইন্টারন্যাশনাল টার্গেটিং, ইন্টারন্যাশনালি কান্ট্রি বেসড যে ল্যাঙ্গুয়েজ কান্ট্রি কীভাবে টার্গেটিং, এগুলো আমরা দিচ্ছি না, এগুলো আমাদের মাথা ব্যথার ইস্যু না কারণ এগুলো এখানে প্রয়োজন নেই। আমাদের সার্চ কনসোলে মেইনলি প্রয়োজন লাগে হচ্ছে এই যে এই দুইটা অপশন, সার্চ অ্যানালিটিক্স এবং লিঙ্কস টু ইউর সাইট। আর এছাড়া যে বাকি আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা বাইরে থেকেই কন্ট্রোল করতে পারবো, এর জন্য আমাদের সার্চ কনসোলে আলাদা প্রয়োজন নেই। এরপর এখানে মোবাইল ইউজেবিলিটি দেখাচ্ছে, এখানে 28টা পেজেস রয়েছে ইস্যু সহকারে, যে কন্টেন্ট ওয়াইডার দ্যান স্ক্রিনের থেকে ওয়াইড। আসলে এইটা রেসপন্সিভনেস ওইভাবে করা হয় নাই কারণ এইটা যাদেরকে টার্গেট করে করা ম্যাক্সিমামই ডেস্কটপ ইউজার হবে, সো দ্যাটস ওয়াই এই ওয়েবসাইটটা রেসপন্সিভ ওইভাবে করা হয়নি। তবে আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট কিন্তু অবশ্যই মোবাইল রেসপন্সিভনেস হতে হবে, মাস্ট বি, মনে রাখবেন। এই ক্লায়েন্ট আসলে তার ওয়েবসাইটে ওইভাবে রেসপন্সিভনেস করেন নাই। হোয়াটএভার, এরপর আছে গুগল ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাবো টোটাল কতগুলো লিঙ্ক ইন্ডেক্স হয়েছে 39টা, এখানে কোনো এরর নাই। এরর থাকলে এখানে ওরা এরর শো করবে যে কোনো এরর আছে কিনা। এরপরে ব্লক রিসোর্সেস, কোনো রিসোর্সেস ব্লকড আছে কিনা, কোনো রিসোর্সেস ব্লক নেই। রিমুভ ইউআরএল, দিস ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট পার্ট। এইটার কাজ হচ্ছে, ধরে নিলাম আমরা চাচ্ছি আমাদের কোনো সার্চ রেজাল্টকে তৎক্ষণাৎ গুগলের সার্চ রেজাল্ট থেকে, আমাদের কোনো পেজকে তৎক্ষণাৎ গুগলের সার্চ রেজাল্ট থেকে হাইড করে দিতে। আমরা চাচ্ছি যে হঠাৎ করে এই পেজটা গুগলে সার্চ করলে কেউ খুঁজে পাবে না, টেম্পোরারিলি হাইড করে দিতে। সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে ওই ইউআরএলটা দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো, টেম্পোরারিলি এখান থেকে হাইড হয়ে যাবে। অনেক সময় এরকম প্রয়োজন হয়, ধরুন আপনার কন্টেন্টে হঠাৎ করে কোনো আপডেশন প্রয়োজন বা হঠাৎ করে আপনি কোনো কাজ করছেন, সেই ক্ষেত্রে এখন আপনার ওইটা সার্চ ভলিউম আছে ভালো, গুগলে মানুষ সার্চ করে ঢুকে, তো এখন ওই কাজ করার টাইমে যদি মানুষ সার্চ করে ঢুকে আপনার যে ইউজার আছে তারা কিন্তু বিভ্রান্ত হবে। সো দ্যাটস ওয়াই যদি টেম্পোরারিলি কাউকে হাইড করতে হয়, কোনো একটা রেজাল্ট চাচ্ছেন গুগলের পেজ থেকে হাইড হবে, সার্চ রেজাল্ট থেকে হাইড হবে, সেটা আপনি ইনস্ট্যান্টলি করে দিতে পারবেন। এবং এরপর রয়েছে ক্রলিং,
এখানে ক্রলের কোনো এরর আছে কিনা এখান থেকে দেখতে পাবেন যে ক্রলে কোনো এরর থাকলে শো করবে, নো এরর, নাথিং, এভরিথিং ইজ ফাইন। ক্রলের স্ট্যাটাস এই যে দেখুন এখানে দেখাচ্ছে কবে লাস্ট 90 ডেজে গুগল বটের অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এখানে 69টা হাই মানে সর্বোচ্চ ক্রলড পেজ করেছে এবং অ্যাভারেজ 14টা, লো হচ্ছে 0। তার মানে গুগল বট প্রায় প্রতিদিনই কম বেশি আপনার ওয়েবসাইটে 2-1বার করে ঢুকে আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করে। এরপরে ফেচ আস গুগল, এরপরে এই যে এখানে আরেকটি চমৎকার অপশন আছে, সেটা হচ্ছে robot.txt টেক্সটার। তো দেখাচ্ছে এখানে কোনো robots.txt ফাইল নেই, তো আমাদের এই ওয়েবসাইটে কোনো robot.txt প্রয়োজন হয়নি। তো robot.txt থাকলে আপনি যদি এখানে কোনো রোবটস আপনার গুগল সেখানে যেতে পারতেছে কিনা কোনো একটা পেজে, যেমন ধরুন শুভম ডেকোর এখানে স্ল্যাশ অ্যাবাউট এই নামে যদি কোনো পেজ থাকে, আমরা টেস্টে ক্লিক করি, টেস্টে ক্লিক করলে দেখি যে কোনো ওই পেজে রোবট যাচ্ছে কিনা, দেখাচ্ছে অ্যালাউড, তার মানে ওই পেজে রোবট যাচ্ছে। তো robot.txt ফাইলে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা শুধুমাত্র তৈরি করা দেখেছিলাম যে আমাদের ইসের মধ্যে, আমাদের যে এসইও ইউজড প্লাগইনের ভিতরে, কিন্তু আমরা robot.txt ফাইল কীভাবে কাজ করে বা এই বিষয়গুলো এখনও দেখিনি, এগুলো আমরা ভবিষ্যতে দেখব। তো এরপর আছে সাইট ম্যাপস আমরা আগেই দেখে ফেলেছি, সাইট ম্যাপ সাবমিট করা, এগুলো ইন্ডেক্স হয়, এখানে দেখতেছি 29টা সাবমিট করা হয়েছিল, 24টা ইন্ডেক্স হয়ে আছে। এরপরে সিকিউরিটি হাবি যাবে অনেক কিছু। তো এখানে দেখুন অনেক অপশন আছে, কিন্তু আমি কিন্তু সবগুলো অপশন নিয়ে আপনাকে ওইভাবে বলি নাই, কারণ সত্যিকার অর্থে অতগুলো অপশন প্রয়োজন হয় না আমরা যে এখান থেকে দেখব। আমাদের মেইনলি প্রয়োজন হয় হচ্ছে এই যে সার্চ অ্যানালিটিক্স লিঙ্ক টু ইউর সাইট, আপনার সাইটের লিঙ্ক চেক করার জন্য যেগুলো গুগল ইন্ডেক্স করেছে, কারণ এইখানে কিন্তু যে লিঙ্কগুলো দেখাবে সেগুলো গুগলের কাছে দেওয়া তথ্য, তার মানে এগুলো 100% অ্যাকুরেট এবং গুগল আপনাকে এই তথ্যগুলো দিচ্ছে। সো এগুলো চেক করার জন্য এই দুইটা অপশনই মেইনলি আমরা এখান থেকে ব্যবহার করে থাকি এই সার্চ কনসোলে। তো এই ছিল আমাদের মূলত সার্চ কনসোল নিয়ে বেসিক বিষয়াবলী, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং এইখানে আসলে তেমন কিছুই নাই, এখানে জাস্ট ওইরকমভাবে করার কিছুই নেই, এটা হচ্ছে জাস্ট চেক করার জন্য আমাদের ওয়েবসাইটটা গুগলের সাথে ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে কিনা এই বিষয়গুলো চেক করার জন্য হচ্ছে মেনলি এই টুলটা। তবে এই টুলের আরেকটি চমৎকার ব্যবহার রয়েছে যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিসঅ্যাভো লিঙ্ক। কিভাবে লিঙ্ক ডিসঅ্যাভো করতে হয়, তো ডিসঅ্যাভো লিঙ্ক কী, কেন, সেই বিষয়ে এই পর্বের কথা বলছি না, এই পর্ব এখানে শেষ করলাম। আগামী পর্বে আমরা দেখব কিভাবে লিঙ্ক ডিসঅ্যাভো করতে হয় এবং এই ডিসঅ্যাভো লিঙ্ক কেনই বা করা হয়। সো আগামী পর্বের আমন্ত্রণ রইল, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।